ওই বাথরুমে খাপটি মেরে লুকিয়ে আছে। ও বাথরুমেই আছে এখনো। আমি গেলেই আমাকে মেরে ফেলবে। ও ও সবাইকে মেরে ফেলেছে দাদা। আমাদের এক্ষুনি পালাতে হবে, নয়তো নয়তো আমাদেরও। ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি আগের পার্টে তোমাদের যত অবধি শুনিয়েছিলাম তারপর থেকেই শুরু করছি আজকের ভিডিওতে আগের ঘটনার পার্ট 2। তোমরা অনেকেই বলেছো যে তাড়াতাড়ি দিতে পার্ট 2টা, কারণ তোমাদের খুব শুনতে ইচ্ছে হচ্ছে তারপরে কি হলো না হলো, কিন্তু সারা সপ্তাহ অফিস করে আর টাইম হয়নি তাড়াতাড়ি দেওয়ার। যারা পার্ট 1 এখনও শোনোনি শুনে নাও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে। দার্জিলিংয়ে গিয়ে ওই পরিবারের সাথে কি ভয়াবহ ঘটনা ঘটল, দার্জিলিংয়ের হোটেলে ওরা কি দুর্ঘটনায় পড়েছিল, কি ভয়াবহ ঘটনা ঘটল, সবটা জানতে হলে পার্ট 1টা শুনবে, তারপরে এই পার্টটা শুরু করবে। দাদাটি যেমনভাবে লিখেছে আমি সেইভাবেই তোমাদের পড়ে শোনাচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। ফোনে বোনের ওই কথাগুলো শুনে কিছুক্ষণের জন্য আমি যেন ভ্যাবাচ্যাকা খেয়ে কিছু মুহূর্ত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর দৌড় দিলাম পাশের রুমে। দরজা খুলেই দেখি বোন ঘরের এক কোণে মেঝেতে হাঁটু মুড়ে মাথা গুঁজে বসে থরথর করে কাঁপছে ভয়েতে। দরজা খোলার আওয়াজেই মুখটা তুলে আমাকে দেখেই এক লাফে উঠে আমার দিকে ছুটে এলো। তারপর হাতটা চেপে ধরে বলল, দাদা ওইদিকে ওই বাথরুমে খাপটি মেরে লুকিয়ে আছে। ও বাথরুমেই আছে এখনো। আমি গেলেই আমাকে মেরে ফেলবে। ও সবাইকে মেরে ফেলেছে দাদা। আমাদের এক্ষুনি পালাতে হবে, নয়তো আমাদেরও। ও সবাইকে মেরে ফেলবে, মা বাবাকে। ওই তো। আমি কিছু না বুঝতে পেরে বোনকে দাঁড়াতে বলে বাথরুমের দিকে এগিয়ে গেলাম। ও আমার হাতটা ছাড়তেই চাইছিল না, চেপে ধরে আছে, আমাকে যেতেই দিচ্ছে না। কিন্তু আমি এক প্রকার জোর করেই ওর হাতটা ছাড়িয়ে বাথরুমে গিয়ে দেখলাম কেউ নেই। বাথরুম পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। ভালো করে ভিতরটা দেখেই বোনকে বললাম, বাথরুমে আছে? কে আছে? চল তুই আমার সাথে চল। কি সব বলছিস তখন থেকে? ফোন করে কি বলছিস? এই দার্জিলিংয়ে আসার পর তোর কি হয়েছে বলতো? সেই ট্রেন থেকে শুরু করেছিস, কাউকে দেখছিস, কিছু হয়েছে? তুই আমাকে খুলে বলতো কি হয়েছে এই হোটেলে? কে মেরে ফেলেছে সবাইকে? তোকে কে মারবে? আর আর সে নাকি মা বাবাকেও? কি সব বলছিস তুই? মা বাবাকে কে? আমার কথা শেষ হওয়ার আগেই দরজা খুলে মা বাবা ঘরে ঢুকলো। বোন তখন হাঁ করে তাকিয়ে রয়েছে ওদের দিকে। ও যেন আকাশ থেকে পড়ল, বিস্ফারিত চোখে হাঁ করে তাকিয়ে রইল ওদের দিকে। মা বলল, এ কি মাম্পি, তোর এরকম চোখ মুখের অবস্থা কেন? কান্নাকাটি করেছিস নাকি? কি হয়েছে তোর? কি রে বাবান, অমন দৌড়ে তুই ওই রুম থেকে এই রুমে এসে ঢুকলি? সেটা দেখেই তো আমরা এলাম, ভাবলাম কি হলো। আমি আর তোর বাবা তো ব্যালকনিতে ওইদিকে দাঁড়িয়েছিলাম, রাত্রেই এত সুন্দর ভিউ লাগছে পাহাড়ের, ওটাই দেখছিলাম। আমাদের বল কি হয়েছে? মাম্পির শরীর টরীর খারাপ হয়েছে নাকি? আমি নিজেও ততটাই ঘেঁটে আছি তখন যতটা মা বাবা আমাদের দেখে আর তোমরা আমার এই ঘটনা শুনে ঘেঁটে আছো। মাথায় যেন সব জট পাকিয়েছিল। কি যে হচ্ছে, কেন যে হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছিলাম না।
দার্জিলিংয়ে এসে সব কি দুর্ঘটনার মুখে পড়ছি, কি অবাস্তব ঘটনা হচ্ছে, আমি সত্যি কিছু বুঝতে পারছিলাম না। বোন এমনটা কেন করছে, বোনের সাথে কি হচ্ছে, সত্যি অজানা। সবটা আমার মাথার উপর দিয়ে বেরোচ্ছে যে আসলেই হচ্ছেটা কি। বোন ওদিক থেকে কাঁপা কাঁপা গলায় বলল, মা, বাবা, তোমরা ঠিক আছো? তোমরা ঠিক আছো তো? তোমাদের কিছু হয়নি? কিছু ক্ষতি করেনি ও তোমাদের? আমি খুব ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম ও তোমাদের মেরে ফেলেছে, যেমনটা ও এই হোটেলের বাকি সবাইকে করেছে। হোটেল এখন পুরো ফাঁকা, এই হোটেলে এখন আমরা ছাড়া আর কেউ নেই। ও সবাইকে শেষ করে ফেলেছে। আমাদেরও পালাতে হবে, তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। ওই বাথরুমে। আমি বোনকে থামিয়ে মা বাবাকে বসতে বললাম। ওরা তো এইসব শুনে ওরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে আমাদের দিকে। বাবা অবাক হয়ে বলছে, মেরে ফেলেছে? হোটেলের সবাইকে মেরে ফেলেছে? আর সে আমাদের বাথরুমে লুকিয়ে? মানে কি বলছে? পালাতে হবে আমাদের? কোথায় পালাবো? কে মারছে? আর হোটেলে তো সবাই আছে, আমরা তো ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, ওখানে তো দেখলাম সবাই আসছে যাচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। মাম্পি, তুই ঠিক আছিস তো? কি হয়েছে বলতো তোর? মজা করলে এটা কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে, এরকম কথা বলতে নেই মাম্পি। বোন তখনও সেই এক কথা বলে চলেছে যে সে ওইসব দেখেছে, কেউ মারছে, এবার ওকে মারবে, আর সে এখন এই রুমের বাথরুমে লুকিয়ে রয়েছে। তারপর আমি আর বাবা ওকে জোর করে টেনে বাথরুমে নিয়ে গিয়ে দেখালাম যে ও যেটা বলছে সেটা একেবারে ভুল। কিছু একটা খুব বড় ভুল হচ্ছে ওর। বাথরুম ও ভালো করে দেখল, স্বাভাবিক ব্যাপার, ও কাউকে দেখতে পেল না। তারপর একটু শান্ত হলো, নিজেই দরজা খুলে বাইরেটা ভালো করে দেখলো এদিক ওদিক। তারপর এসে বিছানায় বসে বলতে লাগলো, এটা কি হলো? আমি এতক্ষণ যেগুলো দেখলাম, আমি প্রথম থেকে বলছি, আমি জামা কাপড় চেঞ্জ করে বাথরুমে গিয়েছিলাম। তোমরা তো ব্যালকনিতে গেলে ভিউ দেখবে বলে, আমিও ভাবলাম যাব, রাতে পাহাড়ের ভিউ দেখতে ভালো লাগে তাই। কিন্তু যখনই বাথরুমে ঢুকলাম তখন থেকে এটা শুরু হলো। বাথরুমের লাইটটা কেমন দপ দপ করতে লাগলো, মানে জ্বলতে নিভতে লাগলো। আমি তারপরেই স্পষ্ট দেখলাম সেই মহিলা, মানে যাকে আমি পাহাড়ে দেখেছিলাম খাদের ধারে, তারপরে দেখা যায়নি, সেই মহিলা সেই ছিল। সে কি ভয়ঙ্কর হাসি, কেমন যেন চোখগুলো, কিন্তু সকালে এরম ছিল না। মানে যখন আমি তাকে সেই পাহাড়ের রাস্তায় দেখেছিলাম তখন এতটা ভয়ঙ্কর লাগছিল না, এখন যেন ও বদলে গিয়েছিল। তারপরেই ও আমার দিকে এগিয়ে আসতে লাগলো বাথরুমের ভিতর। আমি পিছোতে লাগলাম। ওর হাতে একটা ছুরি, রক্তমাখা ছুরি ছিল। দেখেই আমার বুক ধড়ফড় করছিল, এত ঠান্ডাতেও ঘাম ঝরছিল আমার। ও ছুরিটা উঠিয়ে আমার দিকেই আসছিল, সেই হাসি মুখ নিয়ে, সে কি বিকট হাসি। তারপরেই আমি চিল্লিয়ে দৌড়ে পাশ কাটিয়ে ঘরের বাইরে গিয়ে দেখলাম চারদিকে রক্ত ছড়াছড়ি, সব এলোমেলো। দরজা খুলে বাইরেও দেখলাম রক্তের রক্তাক্ত। তোমাদেরকেও
দেখতে পাইনি। পুরো হোটেল অন্ধকার, সব আলো দপদপ করছে, জ্বলছে আর নিভছে। বাপরে বাপ, আমার তখন হাত পা কাঁপছে ভয়তে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে ওটা সত্যি ঘটছে আমার সাথে। না, আমি কোনো স্বপ্ন দেখছি না কি হচ্ছে। আমি আবার ঘরে ঢুকে এলাম। দেখলাম সেই মহিলা তখনও বাথরুমের ভিতর থেকে দাঁড়িয়ে আমার দিকে সেইভাবেই তাকিয়ে হাসছে। আমি তখন অনেক সাহস করে মোবাইলটা নিয়ে দাদাকে কল করেছিলাম। আমি আর নড়তে চড়তে পারছিলাম না, ভয়ে জবথব হয়ে দাঁড়িয়েছিলাম এক জায়গায়। কিন্তু তারপর এখন সব ঠিক। দাদা আসার পরেই সব ঠিক হয়ে গেল। ও ও কোথায় গেল? ওই মহিলা তো বাথরুমেই ছিল, ও তো আর বেরোয়নি। হোটেলে সবাই তাহলে তখন কোথায় ছিল? আর সেই রক্ত, ও অত রক্ত, এসব কি? আমার মাথা এবার ফেটে যাবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না মা, কি হচ্ছে সব আমার সাথে। ঘুরতে এসে এরকম এরকম কেন হচ্ছে আমার সাথে? আমরা সবাই ওকে একটু শান্ত হতে বললাম, ওকে জল দিলাম। তারপর আমি আর থাকতে না পেরে সেই ট্রেনে ও যে কাউকে দেখতে পাচ্ছিল সেটাও বললাম মা বাবাকে। কিছু তো একটা হচ্ছে, সেই ট্রেন থেকে ও এরকম বলা শুরু করেছে। আর এতটা সিরিয়াসলি বলছে, এত কান্নাকাটি করছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও সত্যিই কিছু অনুভব করছে, সত্যি কিছু তো দেখছে। কিন্তু আমাদের মাথায় কিছুই ঢুকছে না, কারণ আমরা তো তার বিন্দুমাত্র কিছু দেখতে পাচ্ছি না। কোনো রক্ত নেই, কোনো মহিলা নেই। এতটা বাড়াবাড়ি, রক্ত, কোনো মহিলা, সে নাকি ছুরি নিয়ে মারতে আসছে, সবাইকে মেরে ফেলেছে, এসব কি? আমরা চারজনেই বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম ওই ঘরে, ওই হোটেলে। সবাই গভীর চিন্তায় মগ্ন। একবার ভেবে দেখুন তো, দার্জিলিং বেড়াতে গিয়ে পাহাড়ে, সেই হোটেলে এরকম অস্বাভাবিক সব জিনিসপত্র যদি ঘটে, তাহলে কতটা ভয় লাগবে। বোনের মাধ্যমিকের পর ভেবেছিলাম একটু দার্জিলিং ঘুরে আসবো, আনন্দ হবে, মাইন্ড রিফ্রেশ হবে। এ তো দেখছি উল্টো হয়ে গেল। এখানে এসে আরও বিপদে পড়লাম। তোমরা যারা আগের পার্ট শুনেছ তারা জানো যে সেই বোনের মাধ্যমিকের আগে ওরা খুব চিন্তায় ছিল, ওরা টেনশনে ছিল বোনকে নিয়ে। কি কারণে, কি বৃত্তান্ত, সেটা যারা দেখোনি প্লিজ পার্ট 1 গিয়ে দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। আবার গল্পে ফিরছি। তারপর এইভাবে বেশ কিছুক্ষণ দিশেহারা হয়ে বসে থাকার পর বাবা বলল, না, এইভাবে বসে ভেবে কোনো লাভ নেই, চল বাইরে চল। পাহাড়ে আসলে সব ঠিক হয়ে যায়, পাহাড়ের হাওয়া বাতাসে সব ভালো হয়ে যায়। এসব নিয়ে পরে ভাবা যাবে, এখন চল ঘুরে আসি। রাতে পাহাড়ের এক আলাদাই সৌন্দর্য। দার্জিলিংয়ের ম্যাল থেকে ঘুরে আসি, ম্যালে গিয়ে একটু বসবো, চা খাবো, তারপরে আবার চলে আসবো। মাম্পি, এসব নিয়ে আবার পরে তদন্ত হবে, পরে ভাবাবে, এখন চলো ঘুরে আসি। যেমন কথা সেরকম কাজ। বোন প্রথমটা রাজি হচ্ছিল না, মন মরা হয়ে বসেছিল। আসলে একটা শখ পেলে যেমন হয় না, ওর সেরকমই অবস্থা হয়েছিল। কিন্তু আমরা অনেক বুঝিয়ে ব্যাপারটাকে হালকা করলাম, বোঝালাম, মানালাম, ওকে আশ্বাস দিলাম যে যা হচ্ছে আমরা একসাথে আছি, ওর পাশে আছি, সব ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই কোনো স্ট্রেস থেকে ওই সব দেখছে, বা কিছু তো একটা হচ্ছে যেটা আমরা কেউই এখন বুঝতে পারছি না। তারপর আমরা গরমের জামা কাপড়ে নিজেদের ভালো করে মুড়ে মারে নিলাম আর বেরিয়ে পড়লাম রাতের পাহাড় উপভোগ করতে। সে কি দৃশ্য! দূরে ছোট্ট ছোট্ট বাড়িতে আলো জ্বলছে, মনে হচ্ছে ঝাঁক ঝাঁক জোনাকি উড়ে বেড়াচ্ছে। আর যত দূর চোখ যাচ্ছে মনে হচ্ছে সব তারারা মাটিতে নেমে এসেছে।
তার সাথে ঠান্ডা কনকনে হাওয়া আর গরম গরম চা নিয়ে মেলে একটা বেঞ্চে 4 জনে বসলাম। সত্যি পাহাড় যে মন মস্তিষ্ক সব সবল করে দেয় এটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিছুক্ষণ আগে এত কিছু হলো, কিন্তু এখন যেন মনটা শান্ত হয়ে গেছে। মা আর বোন উঠে একটু আশেপাশের দোকানগুলোতে গেল শপিং করতে, সোয়েটার চাদর ইত্যাদি। আর আমি আর বাবা বসে রইলাম বেঞ্চেই মেলে সেদিন কি একটা অনুষ্ঠান ছিল। ওখানকার বাসিন্দাদেরই ভাষাতে সব বলছিল, গান হচ্ছিল, আমরা সেটাই বসে উপভোগ করছিলাম, বেশ লাগছিল। বাবা তখন বোনের ব্যাপারটা নিয়ে কথা বলতে লাগলো। স্বাভাবিকভাবে চিন্তা তো হবেই, এরকম অদ্ভুত আচরণ করছে বোন ঘুরতে এসে, ভয় তো লাগবেই। আগে তো কখনো এরকম অদ্ভুত আচরণ করেনি, বা এইসব ভয় পাওয়া, কাউকে দেখতে পাওয়া, এইসব তো কিছুই ছিল না ঘুরতে আসার আগে অবধি। ওর মুখ থেকে তো আগে কখনো শোনা যায়নি। তবে এখন হঠাৎ এতটা বাড়াবাড়ি কেন? কাকে দেখছে, কি দেখছে, কিছুরই তো বাস্তবের দুনিয়ার সাথে কোনো মিলই নেই। আমরা তো তার বিন্দুমাত্র কিছু টের পাচ্ছি না। বেশ অনেকক্ষণ ধরেই এসব নিয়ে আমরা আলোচনা করে স্থির করলাম যে এই ব্যাপারটাকে এবার কড়াভাবে দেখতে হবে। এখান থেকে ফিরে গিয়েই এটা লক্ষ্য করতে হবে যে এরকম আর করছে কিনা বোন। আমাদের কাল বাদে পরশুই ফেরার ট্রেন। যাই হোক, বাকি একদিন তো মোটামুটি ভালোই কাটলো। সেদিন কোথাও দূরে যায়নি, আশেপাশেই ঘুরছিলাম। বোন চুপচাপই ছিল, অন্যমনস্ক ছিল। তার পরের দিন ট্রেন ধরলাম বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুদিন ভালোই কাটলো। বোনও আর ওইসব কিছু বলে না, ওইসব কিছু দেখে না। তাহলে কি শুধু ঘুরতে গিয়ে ওর সাথে ওরকম কিছু হচ্ছিল? কিছু অলৌকিক বা ভুতুরে ব্যাপার না তো? কোনো অশুভ শক্তি ওকে দেখা দিচ্ছে এরকম কিছু না তো? আমরা এইসবই ভাবছিলাম। আগের পার্টে বলেছিলাম বোনের ছুটি চলছে, মাধ্যমিকের পর টানা ছুটি। তারপর একদিন ঠিক হলো আমরা সবাই কাজিনসরা মিলে কোনো একটা রেস্টুরেন্টে যাব খেতে। কিছুটা টাইম একসাথে কাটাবো, মজা করব, খাবো দাবো, গল্পগুজব করব ইত্যাদি। আমরা টোটাল 5 জন ছিলাম। আমি, আমার বোন আর 3টে কাজিনস, 2 জন দিদি, সুমিদি আর মনাদি, আর একটা ভাই। আমরা এরকম মাঝে মধ্যেই ঘুরতে বেরোই, খেতে বেরোই, খুব মজা হয়। একে অপরের সাথে খুব ক্লোজ আমরা। তো আগে থেকেই ঠিক করে রাখা ধর্মতলার কাছে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। বেশ সুন্দর, বড়, সাজানো গোছানো। 5 জনের একটা সিটে গিয়ে বসলাম। তারপর স্টার্টার অর্ডার করে চললো আমাদের গল্প, আড্ডা, হাসাহাসি, ছবি তোলা ইত্যাদি। বোনকে বেশ সাবলীল দেখে ভালো লাগলো। আগের মতো হাসছে, ঠাট্টা করছে। মাঝের বেশ কিছুদিন যা হলো দার্জিলিংয়ে গিয়ে, আমরা তো কত কিছুই ভেবে নিয়েছিলাম যে কোনো অশুভ শক্তি ওকে পিছু নিয়েছে বা ওকে দেখা দিচ্ছে বা কোনো ক্ষতি করবে ওর। আসলে এইসব কথা শুনলে কার না মনে হবে। আমার মাও বারবার এটাই ভাবছিল যে কোনো আত্মা বা অশুভ শক্তি ওকে ক্ষতি করার চেষ্টা করছে না তো, সেই ওকে ফলো করছে না তো, তাই জন্যেই হয়তো এইসব দেখছে। এইসবে আজগুবি চিন্তা মাথায় আসছিল, কিন্তু এখন ওকে অনেকটা ভালো লাগছে, অনেকটা সাবলীল লাগছে। তারপর আমাদের অর্ডার করা গরম গরম চিকেন কাবাব এসে গেল। আর কি সামলানো যায়, শুরু করলাম খাওয়া। বোন বলল, তোরা খাওয়া শুরু কর, আমি ওয়াশরুম থেকে এসে খাচ্ছি। আমার জন্য যেন থাকে, এসে যেন না দেখি প্লেট ফাঁকা। আমরা আবার ঠাট্টা করে বললাম যে সেটার গ্যারেন্টি আমরা কেউই দিতে পারবো না। ওয়াশরুমটা একদম সোজাসুজি করিডোরের লাস্টে। তো ওখান থেকে কেউ বেরোলে ঢুকলে আমরা দেখতে পাবো কাঁচের দরজা দিয়ে। 4-5 মিনিট পর দেখলাম বোন কেমন হন্ততন্ত হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এক প্রকার দৌড়িয়েই আমাদের কাছে এসে বসে হাঁফাচ্ছে। একটু অস্বাভাবিক লাগলো ব্যাপারটা। দিদি ঠাট্টা করে বলল, তোর জন্য রেখেছি রে বাবা, দৌড়াতে হবে না।
কিন্তু বোনের চোখ মুখ অন্যই কথা বলছে। ওইটা খাবারের জন্য দৌড়ানো নয়। এরকম চোখ মুখ ভয়ে টেনশনে আমি আগেও দেখেছি ওকে। সেই দার্জিলিংয়ের কথা মনে পড়ে যাচ্ছে আমার আবারও। তবে কি আবারও ও সেরকম কিছু দেখেছে? তাহলে কি সত্যি ওকে কোনো অশুভ শক্তি ভর করছে? সত্যি কি কোনো অশুভ শক্তি পিছু নিয়েছে ওর? সেই ট্রেন থেকেই কি ওর পিছু নিয়েছে সেই প্রেতাত্মা বা কোনো অশুভ শক্তি? আমি কিছু জিজ্ঞেস করার আগেই বোন বলতে শুরু করলো, মনা দিদিকে দেখলাম ওয়াশরুমে। আমরা অবাক হয়ে গেলাম। মনা দিদি তো একবারও ওঠেইনি এখান থেকে। বোন যখন থেকে ওয়াশরুম গেছে তখন থেকে তো মনা দিদি এখানেই বসছিল। তাহলে ওকে কি করে দেখলো বোন? দেখলাম বোন ওর ডান হাত দিয়ে বাঁ হাতের রিস্টের ওখানে চেপে ধরে হাত বোলাচ্ছে। তারপরে বলতে লাগলো, আমি বেসিনে হাতটা ধুয়ে বেরোতেই যাব, বেসিনের সামনে আয়নাটা দিয়ে দেখলাম মনাদি আমার পিছনেই দাঁড়িয়ে আছে। চোখগুলো কেমন শূন্য, মুখের সেই এক অদ্ভুত হাসি। এরকম হাসি আমি আগেও দেখেছি। দাদা, মনে পড়ে সেই দার্জিলিংয়ের মহিলাটা? সেই হাসি। আমি আয়নার দিকে তাকিয়েই টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে হেসে জিজ্ঞেসও করলাম যে ও কেন এসছে আমার পেছন পেছন। কিন্তু তারপর যখন আমি পিছন করলাম দেখলাম সেখানে কেউ নেই, পুরো ফাঁকা। ওয়াশরুমে আমি ছাড়া আর কেউ নেই। তারপর আবার তাড়াতাড়ি সামনে ঘুরতেই দেখি দিদি আমার সামনে দাঁড়িয়ে, একদম আমার মুখের সামনে, এক চুল দূরত্বে। আমার তখন ভয়ে বুক শুকিয়ে গেছে যে দিদি এক্ষুনি পিছন থেকে আমার সামনে কি করে চলে আসলো, এ তো অসম্ভব। তারপরেই দিদি আমার হাত ধরে টানতে লাগলো। মুখে কিছু বলছিল না, শুধু হাতটা ধরে টানছিল। আমি চিল্লিয়ে চিল্লিয়ে বললাম, ছাড়ো, কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু ও আমার হাত ছাড়তেই চাইছিল না, চেপে ধরেছিল আর সেই ভয়াবহ হাসিটা হাসছিল। তারপর আমার গায়ে যত শক্তি ছিল সবটা দিয়ে যে কোনো প্রকারে ওর হাতটা ছাড়িয়ে দৌড়ে বেরোলাম ওয়াশরুম থেকে। কিন্তু আমার পিছনে আর কেউ ছিল না। কে ছিল ওটা? কেন আমার হাত ধরে টানছিল? দিদির মতোই দেখতে। কি মতলব ওর? এইসব বারবার কেন হচ্ছে আমার সাথে দাদা? আমার সাথে কি কিছু খুব খারাপ হতে চলেছে? ভূতুরে কিছু না তো? ওরা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল বোনের দিকে। ওদের মাথায় তখন হাজারো প্রশ্ন, হাজারো বিভ্রান্তি। কিন্তু আমি খুব একটা অবাক হইনি। আমার তখন বারবার দার্জিলিংয়ের সব কথা মাথায় ভাসছিল। এটা কি তবে সেরকমই কিছু হলো যেটা বোনের সাথে দার্জিলিংয়েও হয়েছিল? তাহলে কি সত্যি মা যেটা সন্দেহ করছিল সেটাই ঠিক? সত্যি কি কোনো ভুতুড়ে ঘটনা ঘটছে? সত্যি কি কোনো আত্মা বা কিছু ভর করছে আমার বোনের উপর? মনাদি বলল, আমার মাথায় কিন্তু কিছু ঢুকছে না এসব। কি হচ্ছে? আর বোন বারবার কথাটা কেন বলছে যে এটা ওর সাথে আগেও হয়েছে? কি লুকোচ্ছিস তোরা আমাদের থেকে? তারপর আমি বললাম, হ্যাঁ মানে তোদের বলা হয়নি, আজই সব বলবো ভেবেছিলাম। আসলে এরকম ওর সাথে আগেও কিছুবার হয়েছে, মানে অদ্ভুত জিনিসপত্র ঘটেছে বোনের সাথে। এই বলে আমি সবটা এক এক করে বলতে লাগলাম যা সেই ট্রেন থেকে ঘটা শুরু হয়েছিল বোনের সাথে। তোমরা যারা পার্ট 1 শুনেছ তারা জানো, আর যারা শোনোনি শুনে নাও, বুঝতে পারবে যে বোনের সাথে সেই ট্রেন থেকে
কি কি অদ্ভুতুরে ঘটনা ঘটা শুরু হয়েছিল। সবটা শুনে ওরা ওদের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওরাও ততটাই হতবাক হয়েছে যতটা আমি বাবা মা হয়েছিলাম প্রথমে। সুমি দিদি বলল, এইসব কথা তো তোরা আগে আমাদের জানাসনি কেন বলতো? ব্যাপারটা চেপে রেখেছিলিস। এ তো আমার ঠিক ভালো লক্ষণ লাগছে না, ঠিক সুবিধের লাগছে না ব্যাপারটা। আমি যেটা ভাবছি সেটাই তো যদি হয় তাহলে তো মারাত্মক ব্যাপার, সেটা যেন না হয়। আচ্ছা, তুই বলছিস বোন যেগুলো দেখেছে বা অনুভব করেছে কোনোটাই সত্যি নয়, তোরা সেগুলো কোনোটাই দেখিসনি, তার কোনো চিহ্ন মাত্র ছিল না, তাই তো? তারপর কিছুক্ষণ চুপ করে ভেবে সুমিদি আবার বলতে লাগলো, আচ্ছা আমি এখন যা যা জিজ্ঞেস করব ভেবে উত্তর দিবি, হ্যাঁ? আর অন্যভাবে নিবি না কথাগুলোকে। আচ্ছা, বোনের মধ্যে কি অনেক দিন ধরেই কিছু বদল অনুভব করেছিস? মানে মানে ধর খুব চুপচাপ থাকছে, বেশি কথা বলছে না, ঘরের মধ্যেই থাকে, অন্যমনস্ক থাকে, কিছুতে মন দিতে পারছে না ঠিকভাবে, পড়াশোনা বা অন্যান্য জিনিসে মন বসছে না, এসব কি কিছু হয়েছে কখনো? নাকি শুধুই এরকম উল্টোপাল্টা আজগুবি জিনিস দেখছে আর ভয় পাচ্ছে? আমি কিছু বলার আগেই বোন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, এখন পড়াশোনাতে মন দিতে পারি না আমি, জানো? আর কেমন একটা হয়, শুধু পড়াশোনা কেন, কোনো মুভি বা কোনো গান কিছুই মন দিয়ে দেখতে বা শুনতে পারি না। সবসময় যেন একটা ডিস্ট্র্যাকশন কাজ করে, অন্য মনস্ক হয়ে যায়, অন্যদিকে মন চলে যায়, মাথার ভিতর যেন কেমন চলতে থাকে, তোলপাড় হতে থাকে, ছটফট হয়, বিরক্তি লাগে, পড়া মনে রাখতে পারি না, ভুলে যাই, সব সময় একটা ভয় ভয় হয়। আর মাঝে মধ্যেই এমন সব জিনিস দেখি যেটা পরে ভাবলে সত্যি আমার নিজেরই অদ্ভুত লাগে, বিশ্বাসই হয় না। কিন্তু তোমরা বিশ্বাস করো, আমি ওইগুলো সত্যিই দেখতে পাই, একদম নিজের চোখে দেখি, অনুভব করি। কিন্তু তুমি এগুলো কেন জিজ্ঞেস করলে? তুমি জানলে কি করে? এগুলো তো আগে কখনো আমরা তোমাদের জানাইনি। বোনের উত্তরটা শুনে দিদির চোখ মুখ যেন কেমন থমথমে হয়ে গেল, কেমন যেন একটা গভীর চিন্তায় পড়ে গেল। তারপর দীর্ঘশ্বাস ফেলে দিদি বলতে লাগলো, বুঝলাম। দেখ, আমি যেটা বলতে যাচ্ছি তোদের খারাপ লাগতে পারে, তোরা একমত নাও হতে পারিস, কিন্তু আমার কর্তব্য তোদের সতর্ক করে দেওয়া। আমি চাই না এর থেকে আর কিছু বাড়াবাড়ি হোক। দেখ, আমি সাইকোলজি নিয়ে পড়ছি, আমি বেশ ভালোই বুঝতে পারছি যে বোন একটা মেন্টাল সিকনেসে ভুগছে। এইসবগুলো আর কিছু না, হ্যালিউসিনেশনস, ওর সত্যি ঘটছে না, মনের ভুল, ও দেখতে পাচ্ছে কিন্তু বাস্তবে সেটার কোনো অস্তিত্ব নেই, আমরা দেখতে পাবো না। ওর মনে হবে যে সত্যি ঘটছে, সামনে দেখতে পাচ্ছে, অনুভব করতে পারছে, কিন্তু আসলেই ব্যাপারটা সত্যি নয়। আর আমার ভয় হচ্ছে এটা আমি একদম ঠিকই ধরেছি। যা যা শুনলাম আর নিজে যা দেখলাম তাতে আমার এমনটাই মনে হচ্ছে। কোনো অশুভ শক্তি, কোনো প্রেতাত্মা, কোনো ভুতুরে ব্যাপার নয় রে এটা। জানি শুনতে খুব খারাপ লাগে এগুলো, কিন্তু এগুলো কমন ব্যাপার, জানিস, নর্মাল অসুখ, এগুলোর ট্রিটমেন্ট হয়, ঠিক হয়ে যায় মানুষ। আমার ম্যাম খুব ভালো একজন সাইকিয়াট্রিস্ট, নাম করা, একবার তোরা ওনার সাথে কনসাল্ট কর। আমি ভুল হলে তো আমি সব থেকে বেশি খুশি হব। কাকু কাকিমাকেও বল, আমিও বলবো দরকার হলে। বোন সবটা শুনে কাঁপা কাঁপা গলায় বলল, তার মানে কি আমার মাথার সমস্যা হয়েছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? ধুর, এসব কিচ্ছু না, এসব একদম ভাববি না। এটা একটা অসুখ যা ট্রিটমেন্ট হয়, যেমন তোর জ্বর সর্দি কাশি হলে ট্রিটমেন্ট হয়, সেরকমই পাগল আবার কি। আর কম থাকতে থাকতে ট্রিটমেন্ট হলে তো তাড়াতাড়ি কিওর হবে। দিদি এটাই বলল। এবার বোন ওর বাঁ হাতটা দেখিয়ে বলল, তবে এটা কি করে হলো?
যদি সবটা হ্যালুসিনেশনই হয়, মনের ভুলই হয়, তাহলে আমার হাতের দেখো লাল হয়ে আছে, চিড়ে গেছে। মানে যখন ওই মনাদির মতো দেখতে কেউ আমার হাত ধরে টানছিল ওয়াশরুমে, তখনই হয়েছে এটা। তারপর থেকে আমি এটা দেখেছি, তখন থেকে আমার হাত ব্যথা হয়ে আছে। যদি এটা সত্যি হ্যালিউসিনেশনসই হতো, যদি আমার মনের ভুলই হয়, তাহলে এই দাগ, এই ব্যথা কেন লাগলো? সত্যি আমার মনের ভুল, আমার মনের ভুলের জন্যই ব্যথা লাগছে, অন্য কিছু নয় তো দি? অন্য কোনো আত্মা বা অশুভ শক্তির কিছু না তো? আমাকে মেরে ফেলবে না তো, কোনো ক্ষতি করবে না তো? আমরা সবাই চোখ বড় বড় করে ওর হাতের দিকে তাকিয়ে রইলাম। কেউ কিচ্ছু বলতে পারছি না, সবাই একটা শকে আছি। এই সবগুলো আমরা টিভিতে দেখে থাকি, লোকের মুখে শুনে থাকি, গল্প শুনে থাকি, কিন্তু নিজেদের সাথে ঘটবে সেটা স্বপ্নেও ভাবিনি। আর যখনই কিছু নিজেদের সাথে ঘটে, তখনই সেটা সব থেকে বেশি অনুভব হয়, সব থেকে বেশি ফিল হয় যে সেটা কতটা ভয়ঙ্কর। সত্যিই কি তাহলে বোন হ্যালুসিনেট করছে? ওর কোনো মেন্টাল ইলনেসে ভুগছে ও? সেদিনই বাড়ি গিয়ে আমরা সবাই মা বাবাকে জানালাম। সুমিদি যা যা বলল, সুমিদিও ছিল আমাদের সাথে। জানি না কেন অস্বাভাবিকভাবে মা বাবা একবার শুনেই বিশ্বাস করে নিল, রাজি হয়ে গেল সেই সাইকিয়াট্রিস্টকে দেখানোর জন্য। হ্যাঁ, একবার দুবার বলছিল যদিও যে এটা কোনো অশুভ শক্তি বা অলৌকিক কিছু আছে কি না, কিন্তু সুমিদি ভালোভাবে বোঝাতেই ওরা রাজি হয়ে গেল। ওরা কোনো অবজেকশন করলো না। তাহলে কি ওরা আগে থেকেই কিছু আঁচ করেছিল, মনে মনে ভেবে রেখেছিল কিছু? জানি না। তারপর তো ওই সাইকিয়াট্রিস্ট ম্যাডামের কাছে নিয়ে যাওয়া হলো, চেক আপ হলো। প্রায় 2-3টে সিটিংয়ের পর সে কনফার্ম করলো যে হ্যাঁ, ওইটা সত্যি তার মানসিক অসুস্থতাই বটে। বোন একটা মেন্টাল সিকনেসে ভুগছে বেশ অনেক দিন ধরেই। এটাই হলো কারণ তার হঠাৎ পড়াশোনা খারাপ হয়ে যাওয়ার, হঠাৎ ওইসব আজগুবি জিনিস দেখার। কিন্তু এটা আজও রহস্য যে সেই হাতের দাগটা কিভাবে হলো, আর সেই ওর হাতের ব্যথা কিভাবে লাগলো। যদি সত্যি হ্যালুসিনেশন হয়, তবে ওরকম চেরার দাগ লাল হয়ে থাকা সেটা কি করে সম্ভব? তাহলে কি সত্যি কোনো ভুতুরে কিছু ঘটেছিল সেদিন, যেটা আজও অজানা, যেটা আমরা জানতেই পারিনি এখনো অবধি? আর যদি হ্যালিউসিনেট না করে সত্যি কিছু হয়ে থাকে, তাহলে সেটা কে যাকে হুবহু সুমিদির মতো দেখতে ছিল? আর ওই সবগুলো কি যেটা সে দার্জিলিংয়ে দেখতে পাচ্ছিল? এই সবটা কেমন যেন তালগোল পাকিয়ে যায় যখনই ভাবি। কারণ সাইকিয়াট্রিস্ট তো ট্রিটমেন্ট করছে, আমার বোন এখন অনেকটা সুস্থও আছে, ওই সব দেখা, ওরম হ্যালুসিনেট করা এখন অনেকটাই কমেছে। কিন্তু সেই রেস্টুরেন্টের ব্যাপারটা, আর সেই ট্রেনে, আর সেই দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার ব্যাপারটা যখনই একসাথে ভাবি, কেমন যেন তালগোল পাকিয়ে যায়। অনেক প্রশ্ন মাথায় আসে, অনেক জট এখনো খোলা বাকি। যাই হোক, এখন আমার বোন অনেক সুস্থ, অনেকটা রিকভার করেছে। এটা আসলে কিছু বছর আগের ঘটনা আমি শেয়ার করলাম, কিন্তু কিছু রহস্য আজও অজানা, যার উত্তর আজও মেলেনি আমাদের। তোমাদের এটাই বলতে চাই যে মানসিক অসুস্থতা সাধারণ জ্বর বা সর্দি কাশির মতোই, সাধারণ অসুখের মতোই, শারীরিক অসুস্থতার মতোই। যেমন ফিজিক্যাল কোনো ইলনেস হলে আমরা ডাক্তারের কাছে যাই, সেরকম মানসিক অসুস্থতার জন্য একজন ডাক্তারের প্রয়োজন। এতে লজ্জা বা ভয় কোনোটাই পাওয়ার কিচ্ছু নেই। ভাগ্যিস আমরা ভরসা করে, সাহস করে ঠিকঠাক ট্রিটমেন্ট করেছিলাম, তাই জন্যই বোন এখন এতটা সুস্থ, না হলে জানি না কি হতো। সেই সাইকিয়াট্রিস্ট বলেছিল এটা বাড়তে বাড়তে অনেক দূর যেতে পারে, অনেক সিরিয়াস কিছু হয়ে যেতে পারে।
অনেকেই নাকি এই অসুখের জন্য নিজের প্রাণও হারিয়েছে। এটা এতটা লেভেল অবধি বেড়ে যেতে পারে যদি ট্রিটমেন্ট না হয় ঠিক করে। ভাবলে এখনও গায়ে কাঁটা দেয় যে বোন এরকম একটা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিল। না জানি ওর কতটা কষ্ট হয়েছিল সেই সময়। আর যদি এটা আমরা না জানতে পারতাম তাহলে বোনের কত বড় বিপদ ঘটতে পারত। তোমাদেরও এরকম হ্যালিউসিনেশন বা ভুলভাল চিন্তা বা মনোযোগ না করতে পারা, উল্টোপাল্টা আজগুবি জিনিস দেখতে পাওয়া যেটা বাকি কেউ আর দেখতে পাচ্ছে না, এরকম কিছু হলে প্লিজ ডাক্তারের সাথে কনসাল্ট করে নিও। হ্যাঁ, আমি বলছি না যে ভুতুরে ঘটনা বা অলৌকিক কোনো ঘটনা বা আত্মা প্রেতাত্মা এসব কিছু হয় না বা এসব কিছু ভুল, এইসবও হয়ে থাকে। এরকম ঘটনাও আমি অনেক শুনেছি যেগুলো সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো। কিন্তু আবার সব অদ্ভুতরে জিনিসই অলৌকিক বা অশুভ শক্তির কারণে হয় না। কিছু জিনিস আমাদের মাথার ও মনের ভুলের জন্য আমরা দেখতে পাই, যেমনটা আমার বোনের সাথে হয়েছিল। তাই প্রথমেই ভূত বা ওইসব না ভেবে একবার ডাক্তারের সাথে কনসাল্ট করে নেওয়াটা খুব জরুরি। তো বন্ধুরা, এই অবধি দাদা লিখেছিল। এখানেই শেষ হচ্ছে এই ঘটনা। কি সাংঘাতিক না, কত বড় ক্ষতি হয়ে যেত পারত তার বোনের। কিন্তু আমার মনের ওই একটা খটকা রয়ে গেল। সেই হাতের দাগ, সেই চেরা দাগ, সেই হাতে ব্যথা লাল হয়ে থাকা কি করে হলো? যদি সত্যিই আমার হাতটা কেউ চেপে না ধরে, কেউ না চিরে দেয়, তাহলে ওরম তো হবে না। আর যদি সেটা মনের ভুলই হয়, হ্যালিউসিনেশনই হয়, তাহলে ওরম কি করে হলো? তাহলে কি ওই ঘটনাটা কোনো ভুতুরে ঘটনাই ছিল? কোনো অশুভ শক্তি ছিল সেই রেস্টুরেন্টে যে বোনের পিছু নিয়েছিল, ক্ষতি করার চেষ্টা করেছিল, নাকি সেটা পুরোটাই মানসিক অসুস্থতার কারণেই হয়েছিল? তোমাদের যার যা মনে হবে কমেন্টসে লিখে জানাবে। আর কারোর এরকম কোনো অদ্ভুত ঘটনা ঘটে থাকলে প্লিজ আমার সাথে শেয়ার করবে। আজ এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে।